কলেবর বাড়ছে মন্ত্রিসভার। মঈন খান, আন্দালি পার্থ, সাচিং প্রোজেরি ও শামীম কায়সার শপথ নেবেন আজ। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বঙ্গভবনের শপথ। হামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু। শিশুদের অনেকে এখনো পায়নি টিকা। সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী চুয়া সেলিম ফ্রের গ্রেফতার। গোপন আস্তানার সন্ধান, হত্যাসহ ৩৬ মামলার আসামি সে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। দর্শক, শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবনের প্রস্তুতির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, রাষ্ট্রপতি আর নতুন মন্ত্রীদের শপথ ঘিরে বঙ্গভবনের প্রস্তুতি কতটুকু, কি দেখছেন? আর অতিথিরা কি ইতোমধ্যে আসতে শুরু করেছেন কিনা? পুরবী, বঙ্গভবনের উপস্থিতি বলি, বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বলি, কিংবা বঙ্গভবনের যে প্রস্তুতি, সেগুলো ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে এবং সেই প্রস্তুতি জোরদার হচ্ছে। এর মধ্যে আমরা দেখেছি যে এই যে আজকে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান, সে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে এবং ডিএমপির যে ট্রাফিক, সেখান থেকেও কিন্তু আসলে এই ট্রাফিক বিভাগ থেকে তারাও কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়েছে এই যান চলাচল সীমিত করা এবং যান চলাচলের ক্ষেত্রে পথ পরিবর্তন, কিছু পরিবর্তিত রুট এসেছে। সেরকম আমরা দেখেছি যে আসলে রাজুক ভবনের পাশ থেকেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, পুলিশ সদস্য যারা রয়েছে, তাদের আসলে বেশ বড় একটি সমাগম ছিল এবং তারা কিন্তু এখানে ছিলেন এবং সেখানে আমরা দেখেছি যে তারা কিন্তু এখানে এসেছেন এবং নিরাপত্তা কিন্তু সেখানে ধীরে ধীরে জোরদার হয়েছে এবং সেই নিরাপত্তা অনুযায়ী আমরা দেখেছি যে আমরা কিন্তু এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছি। তবে আর কিছু সময় পর যখন এই যে রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে, সে সময় হয়তো এখানে এই যে উপস্থিতি, সেই উপস্থিতি, মানুষজনের যে উপস্থিতি, সেটিকে আরেকটু সীমিত করা হবে। সেটি যেরকম রয়েছে ঠিক তেমনিভাবে আজকে যে শুধু রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সেটি নয়, আজ কিন্তু এখানে আমরা দেখেছি যে মন্ত্রিসভায় নতুন করে চার মন্ত্রীর শপথ, সেটিও কিন্তু আজকে করানো হবে বলে জানা গিয়েছে এবং সেখানে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করার পরপরই বাকিদের আসলে এই শপথ পড়ানো হবে এবং এই যে নতুন করে মন্ত্রিপরিষদে যে চারজন যুক্ত হচ্ছেন, সেখানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রোজেরি এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এবং তাদের মধ্যে আসলে যে দপ্তরগুলো বা যে মন্ত্রণালয়গুলো বন্টন করা হবে, সেখানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় যেরকম রয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থাকছে এবং এছাড়া শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হবে, এমনটিও কিন্তু শোনা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে এখানে আজকে বঙ্গভবনে 12 শতাধিক অতিথিদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং 6:30টার মধ্যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও কিন্তু এখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখন কিন্তু বেশ কর্মব্যস্ত একটি সময় পার করছে বঙ্গভবনে দায়িত্বরত যারা রয়েছে তারা সবাই। পুরবী, অনেক ধন্যবাদ মৌসুম আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর প্রথম দিন স্থানীয় নেতাকর্মীদের সাথে সৌহার্দ্য বিনিময় কাটান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজ শেষে সবাইকে শুভেচ্ছা জানান তিনি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি। সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ আছে তার। রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন সকাল থেকেই রাজধানীর হেয়ার রোডের বাসভবনের সামনে ঠাকুরগাঁয়ের স্থানীয় নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার সাথে সৌহার্দ্য বিনিময় করতেই কেউ ফুল হাতে, কেউ আবার কেক নিয়ে আসেন। অর্থনীতির শিক্ষক ছিলেন উনি ঠাকুরগাঁও সরকারি কলেজে, আর আমি ওনার ওই সাবজেক্টের একজন ছাত্র ছিলাম। এটা একটা আত্মার বন্ধন আপনি বলতে পারেন। আমি ঠাকুরগাঁ থেকে আসছি, আমি স্যারের সাথে দেখা করার জন্য আসছি। আমরা উত্তরবঙ্গের মানুষ, স্যারকে পেয়ে আমরা গর্বিত। আমাদের নেতা
আজকে বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় গিয়েছে ওনার সাথে দেখা করতে। বেলা গড়াতেই বাড়তে থাকে নিরাপত্তা বলয়, একে একে যুক্ত হতে থাকে পিজিআর ও এসএসএফ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবার পর আজ দুপুর নাগাদ প্রথম জনসম্মুখে আসেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথমবারের মতো রাষ্ট্রপতি প্রটোকলে বের হন জুমার নামাজের উদ্দেশ্যে। বেইলি রোডের মেইন স্ট্রিট মসজিদে জুমার নামাজ আদায় করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নামাজ শেষে বের হয়ে অপেক্ষারত জনসমাগমের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা গ্রহণ করেন নতুন রাষ্ট্রপ্রধান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রীর সাথেও করেন কুশল বিনিময়। একই সাথে জনতার উদ্দেশ্যে উচ্চারণ করেন শুভাশিস। সবাই ভালো থাকবেন, দেশের মানুষ যেন ভালো থাকে। পরে ভিভিআইপি প্রটোকলে মির্জা ফখরুল ছুটে যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন মির্জা ফখরুল। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে মূল আনুষ্ঠানিকতা। এরই মধ্যে নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নিতে পুরোপুরি প্রস্তুত বঙ্গভবন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের বাসভবনের সামনে আছেন সহকর্মী মশিউর অনেক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনেক, নতুন রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনের সামনে যাবেন এবং সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? নতুন রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনের সামনে যাবেন, অর্থাৎ বঙ্গভবনে প্রবেশ করবেন শপথের উদ্দেশ্যে, সেই বিষয়ে এই মুহূর্তে স্পেসিফিকলি বলা কঠিন, কারণ 7টার সময় শপথ গ্রহণের কথা রয়েছে, কিন্তু তার আগেই কিন্তু তার বাসভবন থেকে বের হবেন তিনি এবং দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত অনেকেই আসছেন আর দলীয় নেতাকর্মী তারা দেখা করার জন্য, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ন্যাশনাল ক্রাইম বিভাগ থেকেও কিন্তু কিছু লোকজন এসেছেন দেখা করার জন্য। নিশ্চয়ই তাদের আগে থেকে স্কেডিউল দেওয়া আছে। আমরা যে তথ্যটা জানতে পেরেছিলাম আনঅফিসিয়াল ভাবে, সেটি হচ্ছে 4:30 থেকে 5টার ভেতরে তিনি বাসভবন থেকে বের হবেন। তার আগে বঙ্গভবনে যে আনুষ্ঠানিক কার্যক্রমটি আছে সেই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করে সম্পূর্ণ করে রাখারই কথা আছে। 35 নম্বর হেয়ার রোডের যে বাসা, যিনি এখন যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বিএনপির মহাসচিব, তিনি কিন্তু ঠিক তার বাসভবন থেকে বের হয়ে সোজাই সেখানে চলে যাবেন এবং তাকে যেই সম্পূর্ণ পরিমাণে প্রেসিডেন্টের যেই গার্ড ফোর্স আছে, পাশাপাশি এসএসএফ তাদের যে একটা প্রতিরক্ষা বাহিনী আছে, তাদের ভেতরেই কিন্তু তিনি সম্পূর্ণ নিরাপত্তার চাদরেই বেষ্টিত হয়ে তিনি এখান থেকে যাবেন, এই তথ্য আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে তিনি কিন্তু বাসভবনে প্রবেশ করেছেন পুরো পরিবার সহ। একটু জানিয়ে রাখতে চাই যে 2016 সালে তিনি মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে আসলে বিএনপির সেই সময়কার রাজনৈতিক যে চড়াও উতরাও, সেইখানে তিনি প্রত্যক্ষ সারির যে ভূমিকা, সেই ভূমিকা পালন করেছেন। একটু যদি দেখাতে চাই, এখনও কিন্তু বাসভবনে প্রবেশ করছে কেউ কেউ, বিশেষ করে নিরাপত্তা সংস্থার লোকেরা সহ বেশ কিছু আমন্ত্রিত অতিথি, পারিবারিক আমন্ত্রিত অতিথি যারা, তারাও কিন্তু এখানে প্রবেশ করছেন। বলা চলে যে আসলে কখন নাগাদ তিনি বঙ্গভবনের দিকে যাবেন এবং আজকে তিনি তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন, তার সময় নির্ধারিত হলেও বাসভবন থেকে কখন বের হবেন সেই ব্যাপারে নিশ্চিত করে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা হয়নি। অনেক ধন্যবাদ অনেক আপনাকে বিস্তারিত জানানোর জন্য। হামের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চিকিৎসকরা বলছেন হাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও সচেতনতার অভাব স্পষ্ট। আক্রান্ত শিশুদের অনেককে এখনও দেওয়া হয়নি টিকা। পাশাপাশি ডেঙ্গু শনাক্তে জ্বরে 3 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যে হাতে খেলনা থাকার কথা সেই হাতেই স্যালাইনের নল। হাসি খুশিতে মাতিয়ে রাখার কথা বাড়ি, অথচ চোখে মুখে একরাশ কষ্ট। হাসপাতালের বেডে শুয়ে সইছে হামের অসহ্য যন্ত্রণা। চট্টগ্রাম থেকে শিশু ইলমাকে নিয়ে এসেছেন মা। ঠিক 10 দিন আগেই হামে হারিয়েছেন বুকের আরেক ধন 8 মাসের আয়মানকে। নেই সেই শোক পালনের সুযোগ। দিন রাত ভুলে ছুটছেন সন্তানকে বাঁচাতে। একটা ছিল আইসিইউতে, একটা ছিল নর্মাল বেডে। তো একজন ছিল 7 তলায়, একজন ছিল 8 তলায় ভর্তি। তো ওখানে আমার বাচ্চাকে ট্রিটমেন্ট অনেক করা হয়েছিল, শেষে ছোটোটা মারা গেছে আইসিইউতে। পরে ওকে এখানে নিয়ে আসা আবার।
ইলমার মতো অনেক শিশু এখনো ভুগছে হাম ও উপসর্গে। অভিভাবকদের ক্ষোভ, এখনো জেলাগুলোই রোগ শনাক্তে লাগছে দীর্ঘ সময়, চিকিৎসা পেতে দেরি হওয়ায় বাড়ছে প্রাণহানি। পাশাপাশি আক্রান্তদের মধ্যে এখনো হামের টিকা নেয়নি অনেকে। ওর 6 মাস ছিল না তখন হামের টিকা দিয়েছে আমাদের এলাকায়, তখন ওর 3 মাস বয়স, এরপর আর ওইগুলো আসে নাই। প্রথমে ওনারা সাধারণ ট্রিটমেন্ট যেগুলো দেওয়ার দরকার সেগুলো, কিন্তু হাম হয়েছে ওটা ওনারা বুঝতে পারে না যে এটা হামের উপসর্গ। আগে থেকেই হয়েছিল কিন্তু কোনো ডাক্তার বরিশালে ধরতে পারে নাই। ওই জায়গায় 8 মাসের বাবুদের আইসিইউ নাই, এই জন্য আমাদের ঢাকা শিশু মেডিকেল কলেজে রেফার করেছেন। ডেঙ্গু ওয়ার্ডের চিত্রও শঙ্কা জাগানিয়া। শিশু হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড শিশু রোগীতে ভর্তি। থেমে থেমে জ্বর আসে, গলার মধ্যে ঘা ছিল, তারপর হচ্ছে কিছু খেতে পারতো না, বমি হয়। বেশি করে মশার ওষুধটা দেয়, এইটুকু বাচ্চা অসুস্থ হলে মায়ের যে কি কষ্ট। গত রোববার থেকে ডেঙ্গু, তো গত 3 দিন ধরে জ্বর নাই। গতকাল আমরা এখানে ভর্তি হয়েছি আর কি, যে ডাক্তার ফলো আপে থাকার জন্য। চিকিৎসকরা বলছেন হাম কিছুটা নিয়ন্ত্রণে এলেও প্রকোপ বেড়েছে ডেঙ্গুর। জ্বরের 3 দিনের মধ্যে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান তাদের। হাম তো অলমোস্ট কন্ট্রোলে আছে, এর মধ্যে 2-1টা কিছু কিছু হাম রোগী এখন আমরা পাচ্ছি। ইদানিং বর্ষাকাল শুরু হওয়ার পর থেকেই ডেঙ্গু রোগীও বেড়ে গেছে। আর যখনই বাচ্চাদের জ্বর হবে অন্তত প্রথম 3 দিনের মধ্যে যাতে বাচ্চারা ডাক্তারের শরণাপন্ন হয়, তাহলে আমরা প্রথম NS1 একটা পরীক্ষা আছে, এটা করলে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারবো আর কি। হাম ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত 900-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুতে প্রাণহানিও। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মোহাম্মদপুরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম আবারও গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পে তার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব 2। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, জেনেভা ক্যাম্পের মাদক সম্রাটদের মধ্যে তিনি অন্যতম। তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ 36টি মামলা রয়েছে। এসব ভয়ঙ্কর আসামিরা কিভাবে দ্রুত জামিনে বেরিয়ে যায় তা নিয়ে প্রশ্ন তোলেন র্যাব অধিনায়ক। মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে ঢাকায় মাদক বিক্রির অন্যতম হটস্পট এই জায়গা, যার নিয়ন্ত্রণে মাদক সম্রাটরা। এদের মধ্যে শীর্ষ মাদক কারবারি সেলিম আশরাফি ওরফে চুয়া সেলিম। কয়েক মাস আগে গ্রেফতার হলেও সম্প্রতি জামিনে বেরিয়ে আবারও ক্যাম্পে মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েছে সে। বৃহস্পতিবার সকালে ক্যাম্পের গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে ফের গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, শুধু মাদক কারবার নয়, হত্যা, চাঁদাবাজি সহ সব ধরনের অপরাধে জড়িত এই সেলিম। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 36টি মামলা রয়েছে। চুয়া সেলিম মোট আমাদের র্যাবের হাতে 5ই আগস্টের পরে আজকে সহ 2বার গ্রেপ্তার হলো। 36টা মামলা তার বিরুদ্ধে, 3টা ওয়ারেন্ট তার বিরুদ্ধে এখন লাইভ। একটা হচ্ছে হত্যা, 2টা মাদক দ্রব্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো আরও এখন আমরা 2টা মামলা তাকে রুজুর প্রক্রিয়াধীন আছে। একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হেরোইনের মামলা একটা হচ্ছে। এর আগে অন্তত 10 বার গ্রেফতার হওয়া এই সন্ত্রাসী এত মামলা মাথায় নিয়ে কিভাবে বারবার বেরিয়ে আসছে, প্রশ্ন ছিল র্যাবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে, এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই। বৃহস্পতিবার আলাদা অভিযানে মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় ও তালিকাভুক্ত সন্ত্রাসী রতন ওরফে বোমা রতনকেও গ্রেফতার করেছে র্যাব 2। 20 মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেফতার করে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। প্রথমে ধর্ষণ, নির্যাতন, তারপর হত্যা, পরে অপরাধ ঢাকতে চুরির নাটক সাজানোর চেষ্টা। তাতেও ব্যর্থ হয়ে সিএনজি যোগে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় মরদেহ। জরুরি বিভাগে মরদেহ ফেলে পালায় অপরাধীরা। অনুসন্ধানের নামে পুলিশ। 1 সপ্তাহ পর জানা যায় মরদেহটি গৃহকর্মী মিমের। 1 বছর ধরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানার পাড় এলাকায় গৃহকর্তা ফয়সালের বাসায় কাজ করছিল। পরিবারের দাবি, পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় 15 বছরের কিশোরীকে। অভিযুক্ত ফয়সাল সহ 3 জনকে ডেমরা এলাকা থেকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। 12 আগস্ট বেলা প্রায় 11টা। সিসি ফুটেজে দেখা যায় ঢাকা মেডিকেলের সামনে সিএনজি থেকে একজনের মরদেহ ট্রলিতে নামানোর পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে যানটি।
পরে অজ্ঞাতনামা মরদেহের সন্ধানে নামে শাহবাগ থানা পুলিশ। ঘটনার ৮ দিন পর পুলিশের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আসা মিম আক্তার নামে এক কিশোরীর। তখনও এই কিশোরীর মৃত্যু সংবাদ জানত না পরিবার। স্বজনদের অভিযোগ, গৃহকর্তা ফয়সাল নির্যাতনের পর মিমকে হত্যা করেছে। ঘটনাকে ভিন্ন খাতে নিতে সিদ্ধিরগঞ্জ থানায় করেছে 25,000 টাকা চুরির অভিযোগ। দর্শন করছে কইরা, তারপরে মাইরা ফেলাইছে, মাইরা হসপিটালে লয়ে গেছিল। শুধু কামড়ের দাগ আর ওই ডাইল গুটনি, লুয়ার ডাইল গুটনি দিয়া মনে বাড়ি দিছে, যেমন এই জায়গাটা ছিদ্র হইয়া ভিতরে খরু লেগে গেছে, এ দাঁতরি ভেঙে গেলাইছে। পরিবারের দাবি, হত্যার একদিন আগেও মিম তার মাকে ফোন করে মারধরের কথা জানায়। একই সাথে এই বাড়ি থেকে নিয়ে যাওয়ারও কাকুতি মিনতিও করে। আমার মেয়েটার সাথে ভিডিও কথা বলছি, মেয়েটা জিজ্ঞাসা করছি তোমার কেমন মারে, হ্যাঁ মারে, আমার সে নিয়ে যাও এ কথা বলছে। আমি এ মাসের সাথে নিয়ে গেলাম বলে এমন সুযোগটা পাইছি না, বাইরেই পালাইছে। বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ফয়সালের স্ত্রী সহ 3 জনকে ড্যামরা এলাকা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। অপরাধ গোপনের উদ্দেশ্যেই মিমের মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় তারা। গ্রেফতার এড়াতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে গা ঢাকা দেয়। যেটাই হয়েছে তাকে অজ্ঞাত স্থানে এখানে মানে ঢাকা মেডিকেলে রেখে গেছে, এই যে লাশটাকে যে গোপন করার চেষ্টা করছে, এটাই তো বড় অপরাধ। এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। পুলিশ বলছে মিমের পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর বেরিয়ে আসবে মূল কারণ। হত্যার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্বজনরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আইনি প্রক্রিয়া বিলম্ব হওয়ায় আজ দেশে আসছে না কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির মরদেহ। শনিবার মরদেহগুলো বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। জানানো হয়েছে মরদেহ দ্রুত পরিবহন ও পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। উত্তর 24 পরগনা জেলার খোজাডাঙ্গা ও ভোমরা সীমান্ত দিয়ে পাঠানো হবে সাতক্ষীরা 2 বাসিন্দার মরদেহ। অন্যদিকে বেনাপোল সীমান্ত দিয়ে পাঠানো হবে কুষ্টিয়া 4 জনের মরদেহ। প্রশাসনের সম্মতির পর নিহত আরেকজনকে কলকাতাতেই সৎকারের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে তার পরিবার। এখান থেকে বাংলাদেশে মৃতদেহ পাঠানোর জন্য থানা থেকে একটা জিডি করতে হয়, তারপর দূতাবাস থেকে এই হাই কমিশন থেকে একটা এনওসি নিয়ে দেন এফআরআরও থেকে একটা এনআরসি সংগ্রহ করে তারপর মাত্র মৃতদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয়। এফআরআরও এবং থানার জিডি ছাড়া আসলে মৃতদেহগুলো বাংলাদেশে ফেরত পাঠানো সম্ভব হয় না। পুলিশে যেহেতু বিশেষ তদন্ত চলছে, সেই জন্য তারা জিডি দিতে একটু বিলম্ব হয়েছে। আশা করছি আমরা আজকে দুপুরের মধ্যেই জিডিগুলো ইস্যু হয়ে যাবে। 52 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন রাজবাড়ীর কণিকা মণ্ডল। অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাড়ি জমালেন পরপারে। ভুলবশত পেটে গজ রেখেই সেলাই করে দেন চিকিৎসক। মৃত্যুর খবর পেয়ে স্বামীকে অভিযুক্ত মেসেজ দেন, ভুল মানুষেরই হয়। এদিকে মর্মান্তিক ঘটনা জানার পর কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শেখাওয়াত হোসেন। বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 কর্মদিবসের মধ্যে দেওয়া হবে প্রতিবেদন। 1.5 মাসের ছোট্ট শিশু জন্মের পর থেকেই ঠিকঠাক পায়নি মায়ের ভালোবাসা। চিকিৎসকের ভুলে পরপারে পাড়ি জমিয়েছেন মা কণিকা মণ্ডল। 2 পুত্রের পর এবার কণিকার গর্ভে এসেছিল কন্যা শিশু। অনাগত সন্তানকে নিয়ে ছিল নানা স্বপ্ন। প্রসব বেদনা নিয়ে গত 29 জুন ফরিদপুর সমারিতা হাসপাতালে ভর্তি হন কণিকা। অস্ত্রোপচার করেন হাসপাতালের সার্জন লক্ষ্মীরানী দত্ত, কিন্তু রোগীর পেটে গজ রেখেই তিনি সেলাই করেন। পরদিন কণিকার পেট ফুলে উঠলে অন্য হাসপাতালে ভর্তি করতে বলেন। আমার স্ত্রীকে আমি ভালো অবস্থায়, সুস্থ অবস্থায় আমি ক্লিনিকে নিয়ে যাই সমরিতায়। ওই জায়গায় আমি সেজার করাই। সেজার করার পরে এরা গজ রেখে, একটা নাড়ি কাটিয়ে গজ রেখে সেলাই করে এরা মানে যে এমন ক্রিটিক্যাল করে, এই রুগী আমি তখন কোনো ফরিদপুর কোনো রাখে না। ডক্টর যখন ওকে সিজার করে তখন ডক্টর বলছিল যে হায় হায় আমি কি করলাম, কি হয়ে গেল, হ্যাঁ কাউকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন, অন্য ডক্টরকে ডাকেন। এটা চিকিৎসকের আমি মনে করি যে নিজ হাতে তাকে মেরে ফেলছে, এটা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় না।
3 জুলাই রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আনা হয় কণিকাকে। পরীক্ষা নিরীক্ষার পর পেটে গজের অস্তিত্ব টের পান চিকিৎসকরা। 7 জুলাই আবারও পেট কেটে সেসব বের করা হয়। এরপর থেকেই আইসিইউতে কণিকা। 20 আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর কণিকার স্বামী অসন্ত মণ্ডলকে হোয়াটসঅ্যাপে লক্ষ্মীরানী লিখেন, ভুল মানুষেরই হয়। মর্মান্তিক ঘটনাটি নজরে আসে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের। সকালে রাজবাড়ীর বাঘুটিয়ায় কণিকার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি। বলেন, চিকিৎসকের অবহেলায় একজন মায়ের অকাল মৃত্যু বেদনাদায়ক। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 5 কর্মদিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দিবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন মন্ত্রী। এটা অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। আমি যা দেখেছি, কালকে রাতেই দেখেছি, আমি নিজেই এটাকে বিয়ার করতে পারিনি। একজন মায়ের, আমাদের অবহেলার কারণে একজন মায়েরই অকাল মৃত্যু, একটা নিষ্পাপ শিশুকে যে তার মার চেহারাটা দেখতে পারে নাই, ডাক্তার অবহেলার কারণে যে ঘটনা ঘটেছে, আমরা চূড়ান্তভাবে এটা দেখব। তবে অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। ফরিদপুরের সিভিল সার্জন জানান, বিষয়টি তিনি জেনেছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেবেন। কোনো অভিযোগ আসেনি এবং আমি অন্য কোনো সোর্সের মাধ্যমে এটা জানতে পারিনি। যদি ভুক্তভোগী রোগী আমার কাছে অভিযোগ দেয়, তাহলে আমি তদন্ত করে এটা যথাযথ ব্যবস্থা নেব। শুধু আশ্বাস নয়, অভিযুক্ত চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। উত্তরে পেট্রোল পাম্পের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। খিলগাঁও নদীপাড়া থেকে আটক করা হয়েছে ছিনতাইয়ে জড়িত সাগর বারুইকে। এই তথ্য জানিয়েছে গোয়েন্দা উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইলিয়াস কবির। দুপুরে রাজধানী ডিবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, মোটরসাইকেলটি খিলগাঁওয়ের নদীপাড়া তাকুয়া ভবনের বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়। আর সাগর বারুইকে গ্রেফতার করা খবর পেয়ে ওই বাসা থেকে তার স্বজনরা পালিয়ে যায়। পুলিশ জানায়, অস্ত্র ভাড়া করে তার ছিনতাইয়ে ব্যবহার করা হয়। টাকা ছিনতাইয়ের ঘটনায় 2 আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা তথ্য দিয়েছে পুলিশ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।